আঁকাবাঁকা কাঁচা মাটির রাস্তা দিয়ে ছন্নছাড়া মানুষের মতো হেঁটে চলেছে এক নারী। বুকে তার অসহ্য যন্ত্রণা। দিকশূন্য হয়ে কোনো দিক যাচ্ছে, সেদিকে তার কোনো খেয়াল নেই, নেই কোনো নির্দিষ্ট গন্তব্য। হাঁটতে হাঁটতে বড়সড় এক ঝিলের কাছে এসে থামল। জায়গাটা অত্যন্ত নিরিবিলি, আশেপাশে কোনো মানুষ নজরে আসে না। ঝিলের আইলগুলোতে বিভিন্ন ধরনের ফল গাছ লাগানো। গাছগুলো খুবই ছোট ছোট, দেখে মনে হচ্ছে কিছুদিন আগে লাগানো হয়েছে। ঝিলটিও দেখতে নতুন মনে হচ্ছে। ঝিলটির একপাশে অল্প বিস্তার জায়গা নিয়ে সবজির বাগান রয়েছে। সবজি গাছগুলো নিজস্ব শাখা প্রশাখার বিস্তার ঘটিয়ে চারপাশে বেড়া দেওয়া নেটের জাল আঁকড়ে ধরেছে। ঝিলের মধ্যে থাকা স্বচ্ছ পানিতে কিছু সংখ্যক মাছ ভেসে উঠে লাফিয়ে লাফিয়ে পুনরায় স্বচ্ছ পানির অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। ঝিলের একপাশে দাঁড়িয়ে এ সকল বিষয়গুলো অবলোকন করে চলেছে নাইমা। কয়েক কদম এগিয়ে মাঝারি সাইজের কিঞ্চি ইট বাগানো একটা নারকেল গাছের সামনে এসে দাঁড়ায়। গাছটির সাথে হাতা দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। লম্বা শ্বাস টেনে চোখ দুটো বন্ধ করে নেয়। মুহূর্তেই উবকি কঠোর ভরে ওঠে জ্বরে। চোখের সামনে ভেসে ওঠে আগুনের মুখ। কানে বাজতে থাকে আগুনের বলা সে তিক্ত যন্ত্রণাদায়ক বাক্য। নাইমা সহ্য করতে পারছে না, কিছুতেই পারছে না। মাথায় যন্ত্রণা হচ্ছে, বুকটা পুড়ছে। বুকের মধ্যে আগুন নামক বেইমানের জন্য আগুন জ্বলছে দাউ দাউ করে। নাইমা চোখ খুলে উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। দুহাতে মাথার চুলগুলো মুঠো করে খামচে ধরে ঠাস করে হাঁটু ভেঙে বসে পড়ল নিচে। একটা গাছের শিকড় হাঁটুর নিচে পড়ায় বেশি ব্যথা পেল। নাইমা পাত্তা দিল না। বুকের ভেতর যেই ব্যথার সৃষ্টি হয়েছে তার কাছে এই ব্যথা নিতান্তই তুচ্ছ। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। জোরে জোরে শ্বাস টেনে কান্না মিশ্রিত গলায় ক্রোধ নিয়ে বলে উঠল, তুই কেন আমাকে বুঝতে পারলি না আগুন? আমি কি দেখতে খুব খারাপ? আমি কি দেখতে অসুন্দরী? কেন আমাকে ভালোবাসলি না? কেন আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করলি? কেন আমার বুকের গহ্বরে খোদাইকৃত তোর নামটা দেখতে পারলি না? কেন এইভাবে আমাকে কষ্ট দিলি? নাইমা চিৎকার করে কান্না করছে আর আকাশের দিকে তাকিয়ে আগুনের বিরুদ্ধে কত শত অভিযোগ জানাচ্ছে। তখনই ধীর গতিতে এগিয়ে এসে কেউ নাইমার পেছনে দাঁড়ালো। আগন্তুক একটা হাত নাইমার কাঁধে রেখে মৃদু আওয়াজে জিজ্ঞেস করলো, এ কি ডক্টর নাইমা, আপনি হাঁটু মোড়ে মাটিতে বসে আছেন কেন? এভাবে বসে থাকলে পা ব্যথা করবে, উঠুন। নাইমা চমকে ওঠে, হাত দিয়ে চোখের পানি মুছে দ্রুত উঠে দাঁড়ায়। পেছন ফিরে আগন্তুককে দেখে ভ্রু কুঁচকে ফেলল। গম্ভীর কণ্ঠে বলল, মিস্টার রাফি, আগুনের কলিগ রাইট? আপনি এখানে কি করছেন? রাফি কিঞ্চিত হেসে বলল, মাঝে মাঝে আসি এইদিকে, নতুন ঝিল কাটা হয়েছে, ভাবলাম এসে দেখে যাই। এসে ভালোই এসে ভালোই হলো, আপনার সাথে দেখা হয়ে গেল। নাইমা কিছু না বলে চলে যাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হয়। রাফি পেছন থেকে হাত টেনে ধরে। নাইমা জল শক্ত করে কঠিন দৃষ্টিতে তাকায়। রাফি হাত ছেড়ে দেয়। মেকি হেসে বলল, সরি, এখনই চলে যাচ্ছেন কেন? চলুন ওইদিকে কিছুক্ষণ বসে গল্প করি। নাইমা ঝাঁঝালো গলায় বলল, আমার গল্প করার মুড নেই। আপনার চোখ মুখ কেমন শুকনো লাগছে, দেখে মনে হচ্ছে কান্না করছেন। আপনি কি সত্যি কান্না করছিলেন? নাইমা এদিক ওদিক নজর ফেরায়। নিজের দুর্বলতা কখনো কাউকে দেখাতে ইচ্ছুক নয় সে। লম্বা শ্বাস টেনে ভারী খেয়ে গলায় বলল, তেমন কিছু না, মন মেজাজ ভালো নেই, তাই মাইন্ড ফ্রেশ করার জন্য এখানে এসেছি। রাফি গভীর দৃষ্টিতে নাইমার দিকে চেয়ে বলল, ভালো, তবে আমি চাই আপনি আরও কাঁদুন, কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলুন। নাইমা কপাল কুঁচকে ফেলল। রাশভারী কণ্ঠে বলে উঠল, সিরিয়াসলি? আপনি চান আমি যেন কান্না করি? কেন চান শুনি? রাফি মুস্কি হেসে জবাব দিল, কান্না করলে আপনাকে কতটা সুন্দর লাগে সেটা আপনি হয়তো নিজেও জানেন না। ফোলা ফোলা চোখ, হালকা লাল হয়ে যাওয়া উঁচু নাক, যখন চোখের পানির কণাগুলো থুতনিতে এসে জমা হয় তখন দেখতে কি মিষ্টি লাগে আপনাকে। নাইমা ভ্রু কুঁচকে চড়া গলায় বলল, এভাবে কাঁদতে আপনি আমায় কখনো দেখেছেন? হ্যাঁ। কোথায় দেখেছেন? কবে দেখেছেন? রাফি মৃদু হাসল। মোহনীয় কণ্ঠে বলল, রোজ দেখি, তবে সেটা আমার কল্পনাই। আপনি আমাকে কল্পনা কেন করেন? ভালো লাগে তাই। নাইমার মেজাজ খারাপ হলো। দাঁতে দাঁত চেপে বলল,
আপনার কেন আমাকে ভালো লাগে? ভালো লাগার তো কোনো কারণ দেখছি না। কোনো কারণ ছাড়াই আমার আপনাকে ভালো লাগে। কেন লাগে সেটার কারণ আমি নিজেও জানি না। অদ্ভুত মানুষ তো আপনি। বিনিময় রাফি মুচকি হাসল। নাইমা ফের হতাশ কণ্ঠে বলল, আপনার আমাকে ভালো লাগে, তাও কোনো কারণ ছাড়াই, অথচ যার চোখে ভালো হতে চাইলাম তাকে নিজের সবটা ভাবতাম, সেই পাষাণ মানুষটাই আমাকে বুঝলো না। রাফি বুঝতে পারল না, কণ্ঠ খাদিয়ে নিয়ে প্রশ্ন করল, কার কথা বলছেন? কে সেই মানুষটা যে আপনার মতো সুন্দরী রমণীকে প্রত্যাখ্যান করে? নাইমা তাচ্ছিল্য হেসে বলল, আছে এমন একজন যার কাছে আমার অনুভূতির কোনো মূল্য নেই, বেঈমান একটা। রাফির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে পুনরায় বলল, আমি অসুন্দর, আমি সুন্দর হলে সেই পাষাণ মানুষটা কেন আমাকে গ্রহণ করলো না? সেটা আমি কিভাবে জানবো? সবার তো ভালো লাগা এক না, সবার সব কিছু ভালোও লাগে না। নাইমা দীর্ঘশ্বাস ছাড়ল। রাফি ভিজেল গলায় বলল, ঝিল কি সম্পূর্ণভাবে ঘুরে দেখেছেন? দেখে থাকলে চলুন বাড়ি ফেরা যাক। না, সম্পূর্ণটা ঘুরে দেখিনি, এখন আর দেখতে চাইও না। তাহলে চলুন। হুম। নাইমার সাথে পাশাপাশি হাঁটতে দারুণ লাগছে রাফির কাছে। যতদিন ধরে নাইমাকে চেনে আজ প্রথম এতটা কাছাকাছি দুজন। রাফির কাছে আজ দিনটা অন্যরকম লাগছে। প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে সময়টুকু উপভোগ করতে লাগলো সে। আগুন সচরাচর অসুস্থ হয় না, ফিটনেস বডিওয়ালা শরীরটা সবসময় চাঙ্গা থাকে। হবে নাইবা কেন, আগুন তার শরীরের দিকে অনেক যত্নশীল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, যথেষ্ট গুছানো মানুষ সে। অথচ দুপুরে বাসায় ফেরার পর সন্ধ্যার দিকে গা কাঁপিয়ে জ্বর চলে আসলো। ঘুমিয়ে পড়েছিল বলে দুপুরে খেতেও পারেনি, মোম নিজেও খায়নি। আগুনের মাথাটা কোলে নিয়েই বিকেল পর্যন্ত বসেছিল। যখন আগুনের ঘুম ভেঙেছে ঢুলু ঢুলু চোখে চেয়ে মোমকে পরখ করছিল। ঘুমানোর আগে মোমকে যেভাবে বসে থাকতে দেখেছিল সেভাবেই বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলল। শোয়া থেকে উঠে বসে একটা হাত মোমের গালে রেখে শান্ত কণ্ঠে শোধালো, তুমি এত জি। আগুন হতভম্ব হয়ে গেল। মৃদু ধমকে বলল, খেয়ে বলেছিল এইভাবে বসে থাকতে? এতক্ষণ এইভাবে বসে থাকতে পা ব্যথা করেনি? জি আমি ঠিক আছি। খেয়েছিলে? মোম মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল। জি না। আগুন চোয়াল শক্ত করে কঠিন গলায় বলল, খাওনি কেন? প্রায় মাগরিবের কাছাকাছি সময়। আপনিও তো খাননি। আমার সাথে তোমার তুলনা করো? একে তো চুনোপুটির মতো শরীর, তার উপর তুমি না খেয়ে বসে আছো। এতক্ষণ না খেয়ে থাকলে শরীর খারাপ করবে না? এমনিতেই তোমাকে নিয়ে টেনশনে আছি। কি চাও, আমি মরে যাই? এতক্ষণ আগুনের কথাগুলো গাল ফুলিয়ে শুনছিল মোম, কিন্তু শেষের কথায় মোমের বুকে ধক করে উঠল। চমকে তাকায় আগুনের দিকে। মোমের গালে রাখা আগুনের হাতটা সরিয়ে নিজের পেলব এক হাত আগুনের দাড়িযুক্ত গালে রেখে আতঙ্কিত গলায় বলে উঠল, এসব কি বলছেন আপনি? মারা যাওয়ার কথা কেন বলছেন? আপনি আসার আগে নুডলস রান্না করে খেয়েছিলাম, সেই জন্য তেমন একটা খিদে পায়নি। আবার একা একা খেতেও ইচ্ছে করছিল না। খাইনি বলে আপনি মরার কথা বলবেন? আগুনের চোখ দুটো জ্বলছে, মাথা ব্যথা করছে না, ঘুমানোর জন্য মাথা ব্যথা কমে গিয়েছে, তবে মাথাটা প্রচণ্ড ভার ভার লাগছে, শরীরও কেমন অসাড় হয়ে আসছে। মোমের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, মরার কথা বলা এত ভয় পাওয়ার কি আছে? এমনিতেই আমি তোমার থেকে বয়সে অনেক বড়, প্রায় তোমার বয়সের দ্বিগুণ বয়স আমার। হিসেব অনুযায়ী তোমার আগে আমি মরে যাব, তখন কি করবে তুমি? মোমের বুক কেঁপে ওঠে। তখন থেকে কি অদ্ভুত কথাবার্তা বলে চলেছে মানুষটা, এসব বলার মানে কি? আগুন কি বুঝতে পারছে না মোমের কষ্ট হচ্ছে? মোম ফুপিয়ে কেঁদে উঠল, ব্যগ্র গলায় বলল, দয়া করে বারবার মরার কথা বলবেন না। কি হয়েছে আপনার? আজকে বাসায় ফেরার পর থেকে কেমন মনমরা হয়ে আছেন। কিছু জিজ্ঞেস করলে বলছেন সব ঠিক আছে, তাহলে এরকম এরকম কথা বলার মানে কি? আগুন শীতল গলায় বলল, আরে কান্না করার কি হলো? আমি এত কিছু ভেবে বলিনি। তুমি দেখছি সিরিয়াস হয়ে গিয়েছো। আমি বললেই কি মরে যাব? আর না বললে কি সারা জীবন বেঁচে থাকতে পারবো? মোম নাক টেনে টলমল চোখে চেয়ে মায়াভরা কণ্ঠে বলল, আল্লাহ যখন নিয়ে যাবেন নিবেন, তাই বলে আপনি কেন বারবার মৃত্যুর কথা বলবেন? আপনি জানেন না আপনার মরার কথা বললে মোম কষ্ট পায়? আপনি কি চান মোম কষ্ট পাক?
শরীর খারাপ নিয়েও মোমের কথায় এক পেশে হাসল আগুন। মোমের স্নিগ্ধ মুখশ্রীর দিকে চেয়ে শান্ত গলায় বলল, জি না, আমি চাই না আমার মন কষ্ট পাক। আচ্ছা, আর বলবো না। আমার শরীরটা অবশ অবশ লাগছে, উঠে যেতে ইচ্ছে করছে না। তুমি খাবারগুলো রুমে নিয়ে আসো, এখানেই খাবো। আগুনের কথায় মোম খুশি হলো, তবে আগুনের শরীর খারাপের কথা শুনে খুশিটা দীর্ঘস্থায়ী হলো না। কপালে হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, কপাল তো হালকা গরম গরম লাগছে, জ্বর আসবে নাকি? আগুন মোমের নাক টেনে ফিচেল হেসে বলল, গরমের কারণে হয়তো গরম হয়ে রয়েছে। তুমি চিন্তা করো না, ক্ষুধা পেয়েছে তো, খাবার দিবে না? মোম সহসা জিভ কাটল, চঞ্চল পায়ে দ্রুত ছুটল রান্নাঘরের দিকে। হাত চালিয়ে ঝটপট খাবারগুলো গরম করতে লাগলো। এই ফাঁকে আগুন গিয়ে অল্প সময় নিয়ে গোসল করে আসলো। যদিও সকালে গোসল করে কলেজে যায়, তবে আজকে বাসায় এসে ফ্রেশ না হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছিল। ঘামযুক্ত ভেজা শার্ট এতক্ষণে শুকিয়ে গিয়েছে, শরীরের বাইরে কিঞ্চিত ধুলোবালি লেগে আছে। তার উপর নাইমা তখন ওইভাবে জড়িয়ে ধরেছিল, তাই এখন গোসল করা আবশ্যক। মোম খাবার নিয়ে এসে দেখে আগুন ভেজা চুল মুছছে। খাবারগুলো বিছানায় রেখে আগুনের পাশে এসে গোমরা মুখে বলল, এই সন্ধ্যার সময় গোসল করেছেন কেন? ঠান্ডা লেগে যাবে না? এমনিতেও তখন গা গরম দেখেছি আমি। আমি সহজে অসুস্থ হই না, কথা না বাড়িয়ে খাবার দাও। মোম একটা প্লেটে খাবার বেড়ে আগুনকে দিল। আগুন ভ্রু কুঁচকে বলল, তোমার জন্য প্লেট কোথায়? তুমি খাবে না? পরে খাবো। চুপ, কোনো কথা না। এতক্ষণ না খেয়ে আছো, আবার এখন বলছো পরে খাবে? মোম উঠে চলে গেল। আগুন পেছন থেকে ডেকে উঠে। কোথায় যাচ্ছ? মোম গাল ফুলিয়ে বলল। প্লেট আনতে। আগুন ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, আনতে হবে না, এদিকে আসো। মোম গুটি গুটি পায়ে এগিয়ে যায়। আগুনের ভরাট স্বর। বসো। মোম বসল। আগুন ভাত মেখে এক লোকমা মোমের মুখের সামনে ধরল। মোম অবাক হয়ে চেয়ে থাকে। আগুন থমকে বলল, হা করে তাকিয়ে আছো কেন? খাও, আমিও তো খাবো নাকি? মোম খেয়ে নিল। মোম রান্না মোটামুটি ভালোই পারে। মুরগির ঝাল ঝাল কষা মাংসটা দারুণ হয়েছে। আগুন তৃপ্তি করে খেলো। খাওয়া শেষে আগুন আবার বিছানায় শুয়ে পড়ল। কি ব্যাপার, আজকে শরীরটা এমন লাগছে কেন? এত ঘুম পাচ্ছে কেন? বিষয়টি আগুনের বোধগম্য হলো না। আগুন চোখ দুটো বন্ধ করে নিল। আধ ঘন্টা পরই মাগরিবের আজান শোনা গেল। মোম নামাজ পড়ে এসে আগুনকে ডাক দিল। আগুন কেমন গুটিসুটি হয়ে শুয়ে আছে। সারা না পেয়ে হাত ঝাঁকিয়ে ডাকলো। প্রচণ্ড গরম হয়ে আছে হাত। মোম তুরন্ত হাত বাড়িয়ে কপালে রাখলো। অমনি চমকে উঠল, গা এত গরম হয়ে আছে কেন? দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে এসে থার্মোমিটার দিয়ে জ্বর মেপে নিল। থার্মোমিটারে গায়ে দৃশ্যমান নম্বরের লেখাটা চোখে পড়তেই ঘন পাপড়িযুক্ত নয়নজোড়া বড় বড় হয়ে গেল। 104 ডিগ্রি জ্বর। ব্যাস, তারপর থেকেই মোম শান্তি পাচ্ছে না। আগুনের বলা তখনকার কথা আর এখনকার অবস্থা দেখে কণ্ঠ ফুঁড়ে কান্না বেরিয়ে আসতে চাইছে, চেয়েও আটকাতে পারছে না। কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল, তাহলে হুট করে জ্বর কোথা থেকে চলে আসলো? মোমের চিন্তা বাড়ল। কি করবে কিছুই বুঝতে পারছে না। বাড়িতে কি ফোন করবে? মোম আগুনকে ডাকতে লাগলো। শুনছেন? আগুন চোখ খুলতে পারছে না। অনেক কষ্টে চোখ খুলে মিহি কণ্ঠে বলল, কিছু বলবে? মোম কাঁদো কাঁদো মুখে বলল, আপনার তো জ্বর এসেছে, তখন কি দরকার ছিল গোসল করার? বাসায় জ্বরের ওষুধ কি আছে? আগুন বিছানায় ভর দিয়ে উঠে বসল। ক্লান্ত গলায় বলল, বক্সটা আমার কাছে দাও, আর এক গ্লাস পানি দাও। মোম দিল। আগুন বক্স থেকে দুটো নাপা ট্যাবলেট বের করে খেয়ে নিল। পুনরায় বিছানায় গা এলিয়ে দিল। ক্ষীণ স্বরে বলল, বাড়িতে কাউকে জানিও না, শুধু শুধু টেনশন করবে। মেডিসিন খেয়েছি, আশা করি ঘন্টা দুয়েক পরে জ্বর ছেড়ে দেবে। আগুন নিষেধ করেছিল বলে মোম বাড়িতে ফোন করে কাউকে জানায়নি। তবে রাতে জ্বরও ছাড়েনি, বরং মধ্যরাতে জ্বরের তীব্রতা আরও বেড়ে গিয়েছে। আগুনের গায়ের উপর পাতলা কম্বল ছড়ানো ছিল। আগুন শীতে কাঁপছিল বলে মোম আরেকটা ভারী কম্বল এনে আগুনের গায়ের উপর মেলে দিল। মোম এসি বন্ধ করে দিয়েছে, জাস্ট 3 পাখাওয়ালা ফ্যান চালানো। মোমের ভীষণ হাঁসফাঁস লাগছে।
কারণ আগুন তাকে কম্বলের ভেতর টেনে নিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। আগুন জ্বরে মৃদু কেঁপে কেঁপে উঠছিল বলে মোম পেলবো হাতে আলতো করে আগুনকে জড়িয়ে ধরেছিল। মিনিট কয়েক পরেই আগুন তাকে কম্বলের ভেতর টেনে নেয়। মোম ভেবেছিল আগুন সজাগ, কিন্তু না, সে তো গভীর ঘুমে আচ্ছন্ন। তার চোখ দুটো বন্ধ, একে তো গরম, তার উপর আগুনের শরীরের উত্তাপে মোমের শরীর ঘেমে উঠেছে। মোমের অস্বস্তি হচ্ছে, আগুনকে সরিয়ে উঠতেও পারছে না। আগুনের মতো বলিষ্ঠবান পুরুষের শরীরের নিচে তার ছোট্ট শরীর চাপা পড়ে আছে, আর মোমের মতো চুনোপুটি মার্কা মেয়ের পক্ষে বলিষ্ঠ আগুনকে সরিয়ে ওঠা চারটিখানি কথা না। অগত্যা মোম হাল ছেড়ে ওইভাবেই আগুনের সাথে লেপ্টে শুয়ে আছে। আগুনের ভারীক্ষী নিঃশ্বাস মোমের ঘাড়ে আছড়ে পড়ছে। উষ্ণ নিঃশ্বাসে মোমের শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। মোম কিছুক্ষণ পরপর কপালে হাত দিয়ে চেক করছে, কিন্তু জ্বর তো কমছেই না। মোম এবার কেঁদে উঠল। মোমের কান্না আগুনের কর্ণগোচর হলো না। উঠে যে মাথায় জলপট্টি দেবে সেটাও সম্ভব না। এই কুমড়ো মার্কা লোকটা মোমকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। একটি নতুন দিন, নতুন ভোরের সূচনা। দিনটি শুরু হয় কারো জীবনে সুখের বার্তা বহন করে, আবার কারো জীবনের বিষাদময় যন্ত্রণা দিয়ে। এই সময় প্রকৃতির সবুজে ঘেরা গাছপালাগুলো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে। বাইরে দেখা যাচ্ছে রঙিন আকাশের আলোর ঝলকানি। খোলা আকাশে গুটি কয়েক ভোরের পাখি ছাড়া আর কিচ্ছুটি নেই। তারা ডেকে চলেছে কিচিরমিচির শব্দ করে, জানান দিচ্ছে ভোর হওয়ার আগাম বার্তা। আচ্ছা, ওরা কি বুঝতে পারছে পৃথিবীর বুকে কোনো এক মানুষের মনের গহীনের সূক্ষ্ম ব্যথা? টের পাচ্ছে কি ছোট্ট কিশোরীর স্বামীর চিন্তায় অন্তরের ক্ষত? বুঝতে পারছে কি কারো স্তম্ভিতের রেশ? জানা নেই, জানা সম্ভব না। বিষণ্ণ মনে আগুনের মাথার কাছে বসে আছে মোম। বাটিতে পানি নিয়ে মসৃণ পাতলা কাপড় ভিজিয়ে মাথায় জল পটিয়ে দিচ্ছে। মোমের স্নিগ্ধ মুখশ্রীতে রয়েছে একরাশ অন্ধকার। থেমে থেমে নাক টানার শব্দ ভেসে আসছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে মেয়েটা। আগুন বিছানায় অবচেতন অবস্থায় শুয়ে আছে। সারা রাতের মধ্যে একবারও আগুনের জ্বর ছাড়েনি। অগত্যা মোম আগুনের কথা অমান্য করে বাধ্য হয়ে শাশুড়ির কাছে ফোন করে ভোর 5টার দিকে শাশুড়িকে অবগত করে আগুনের অসুস্থতার কথা। আগুনের অসুস্থতার কথা শুনতে পেয়ে মিনা অস্থির হয়ে পড়লেন। রাশেদকে বলতেই তিনি দেরি না করে পরিচিত ডক্টরকে কল করে তাকে সাথে নিয়েই আগুনের ফ্ল্যাটে চলে আসেন। মিনা, ময়ূরী, রাশেদ আসতে পারলেও আয়মান আসতে পারেনি। আসবে কিভাবে? সে তো ঘুমিয়ে কুপোকাত, দরজাই খুলছে না। কি খেয়ে ঘুমিয়েছে কে জানে। মিনা মোমকে শান্ত হতে বলেছেন, কান্না করতে নিষেধ করছেন, তবুও মেয়েটা কথা শুনছে না। ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। মিনা হতাশ হয়ে আর কিছু বলেননি। ডক্টর আগুনকে দেখে কিছু ঔষধ দিয়ে সাথে প্রয়োজনীয় কিছু টেস্ট লিখে দেন। বলেছেন দুপুরের মধ্যে যদি জ্বর না ছাড়ে তাহলে সময় করে হসপিটালে গিয়ে টেস্টগুলো করিয়ে ভালো ডাক্তার দেখাতে। তারপর ডাক্তার চলে গেলেন। ডাক্তারের কথা মতো মিনা দ্রুত খাবার তৈরি করে আনলেন। রাশেদের সহায়তায় আগুনকে উঠিয়ে পেছনে বালিশ রেখে খাটের সাথে হেলান দিয়ে বসায়। ধীরে সুস্থে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দেন। মোমকে বলেছেন ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নিতে। মেয়েটার মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। মোম ফ্রেশ হয়নি, কিছু খায়নি। আগুনের মাথার কাছে ঘাপটি মেরে বসে আছে। জানিয়েছে আগুনের জ্বর না ছাড়া পর্যন্ত কোথাও যাবে না। মিনা আর জোর করেনি। তখন থেকেই মোম আগুনের মাথার কাছে বসে আছে। সকাল 8টার সময় আগুনের জ্বর ছেড়েছে। সারা শরীর ঘেমে একাকার। আগুন আস্তে ধীরে চোখ খুলে তাকায়। আগুনের জ্বর ছেড়েছে শুনে মিনা, রাশেদ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মোমের অধর করে দেখা মিলল কিঞ্চিত হাসির ঝিলিক। মিনা রান্না করছেন, তাকে সাহায্য করছে ময়ূরী। মিনা মোমকে ডেকে বললেন, পারলে তোয়ালে ভিজিয়ে আগুনের শরীরটা মুছে দাও। মাথায় পানি ঢালতে পারলে আরও ভালো হতো, তবে আগুন পানি ঢালবে না। জ্বর হলে কখনো মাথায় পানি ঢালতে চায় না ছেলেটা। আর যদি না পারো তাহলে থাক, তুমি ছোট একটা বালতিতে পানি ভরে রাখো। আমি হাতের কাজটা শেষ করে আসছি, বাকিটা ময়ূরে সামলে। সমস্যা নেই মা, আমি পারবো। আচ্ছা, অসুবিধা হলে আমাকে ডেকো। মোম চলে আসে বেডরুমে। বালতি দিয়ে পানি এনে তোয়ালে চুবিয়ে আগুনের নিকট আসে। আগুন তখন আধশোয়া হয়ে বসে বসে ফোন টিপছে। মোমকে বালতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকায়। মোম মিষ্টি হেসে বলল, মা বলেছেন আপনার শরীর মুছে দিতে, একটু সোজা হয়ে বসুন তো। মোম বালতিতে চুবানো তোয়ালেটা মুচড়িয়ে পানি ঝেড়ে আগুনের কাছাকাছি আসে। আগুন সোজা হয়ে বসলেও বুকের মধ্যে দুহাত ভাঁজ করে গম্ভীর কণ্ঠে বলল, টি শার্ট।
মম বুঝতে না পেরে অবুঝ গলায় প্রশ্ন করল। জি? আগুন বিরক্ত হলো, রাশভারী কণ্ঠে বলল। টি শার্ট না খুলে কিভাবে শরীর মুছে দেবে? মোম থমথমে খেয়ে যায়, শুষ্ক ঢোক গিলে মিনমিন করে বলল। এখন কি এটা আমায় খুলতে হবে? আপনি একটু কষ্ট করে খুলে দিন না। আগুন বাঁকা হাসলো, গম্ভীর স্বরে বলল। পারবো না, হাত পা ব্যথা করছে। মোমের খারাপ লাগলো। তখন আবেগের ঠেলায় শাশুড়ির কথায় রাজি হয়েছিল, কিন্তু এখন যে তার লজ্জা লাগছে, টি শার্ট খুলতে হবে সে কথা মাথাতেই ছিল না। এদিকে শাশুড়িকে বড় মুখ করে বলে এসেছে সে আগুনের শরীর মুছে দেবে। এখন কি হবে? মোম অসহায় গলায় বলল। হাতে কি খুব ব্যথা? হুম। একটু চেষ্টা করে দেখুন, ঠিক খুলতে পারবেন। আগুনের মেজাজ খারাপ হলো, দাঁতে দাঁত চেপে বলল। শরীর যেহেতু মুছে দিতে পারবেই না, তাহলে এসেছো কেন? আমি এখন সম্পূর্ণ সুস্থ। এবার যাও এখান থেকে। আমি নিজেকে সামলে নিতে পারবো, কলেজেও যেতে পারবো। মোম আটকে উঠল, ভীতু নয়নে চেয়ে ছটফট গলায় বলল। এ অসুস্থ শরীর নিয়ে কলেজে কেন যাবেন? ডক্টর বলেছেন না সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে বেড রেস্ট নিতে হবে? আগুন মিটিমিটি হেসে ভাবলেশীন গলায় জবাব দিল। বাসায় রেস্টে থেকে কি করব? কেউ তো আর সঠিকভাবে আমার যত্ন আত্তি করছে না। তার থেকে বরং আমি কলেজেই চলে যাই। আগুন বিছানা থেকে উঠতে নিলে মোম হাত ধরে আটকায়। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মোমের দিকে। মোম কিঞ্চিত রাগী গলায় বলল। আপনি কোথাও যেতে পারবেন না, আমি যেতে দিব না আপনাকে। কেন যেতে দিবে না? আমি যাবই। মোম গোমরা মুখে বলল। কোথাও যেতে হবে না আপনাকে, আমি শুনবো আপনার কথা। আগুনের চোখ দুটো চকচক করে উঠল, কণ্ঠ খাদিয়ে নিয়ে প্রশ্ন করল। সত্যি? পরে আবার লজ্জা পেয়ে চলে যাবে না তো? দেখো, আমি কিন্তু তোমাকে জোর করছি না। না, যাব না। দেখি এদিকে আসুন। আগুন ঠোঁট কামড়ে হাসে, একটু এগিয়ে বিছানার সাইডে আসে। মোম গাল ফুলিয়ে নিজের হাতে আগুনের টি শার্ট খুলে দেয়। তখনই চোখের সামনে ভেসে ওঠে আগুনের ঘন কালো লোমশযুক্ত বুক জমিন। এই বুকটা মোমের নারী সত্তার দুর্বলতার অন্যতম কারণ। ফর্সা গায়ে ঘন কালো লোমশ বুকটা যেন মোমকে উকি দিয়ে ডাকছে। মোম শুকনো ঢোক গিলল, মুহূর্তেই চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। মোমের অবস্থা দেখে আগুনের প্রচণ্ড হাসি পাচ্ছে। মোমকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য হিসিয়ে বলে উঠল। হে কি মোম, তুমি চোখ বুঝে আছো কেন? চোখ খোলো। দেখো আমার বুকে কত ঘাম জমে আছে, ঠান্ডা লেগে যাবে তো। এই বুকটা তোমাকে ডাকছে। আই মিন, ঘামগুলো মুছে দেওয়ার জন্য আর কি। আগুন মিথ্যে বলেছে, যদিও ঘাম দিয়ে জ্বর ছেড়েছে, তবে সেই ঘাম এখন শুকিয়ে গিয়েছে। এদিকে মোমের অবস্থা বেগতিক, লজ্জায় ভীষণ হাঁসফাঁস লাগছে। পিট পিট করে চোখ খুলে তাকায়। আগুন এবার শব্দ করে হেসে ওঠে। মম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখে সেই হাসি। বিয়ের পর এই প্রথম আগুনকে এভাবে হাসতে দেখল। মনে মনে মাস আল্লাহ পড়তে ভুলল না। আগুনের চোখের দিকে তাকিয়ে সরল গলায় বলল। আপনি সবসময় এইভাবেই হাসবেন, আপনার হাসিটা খুব সুন্দর। তবে শুধু আমার সামনেই এভাবে হাসবেন, অন্য কোনো মেয়ের সামনে হাসা আপনার জন্য বারণ। সহসা আগুনের হাসিটা মুছে গেল, মৃদু ধমকে বলল। শুধু কথা বলেই যাবে, নাকি আমার শরীর মুছে দেবে? আর কতক্ষণ এভাবে বসে থাকবো? মোমের হুঁশ ফিরল, চঞ্চল কণ্ঠে বলল। জি দিচ্ছি। তাড়াতাড়ি। মোম সুন্দর করে আগুনের গা মুছে দিচ্ছে। আগুন ইচ্ছে করে এক হাতে মোমের কোমর চেপে কাছে নিয়ে আসে, নিজের মাথাটা এড়িয়ে দিল মোমের কাঁধে। মোম হকচকিয়ে যায়। আগুন রাশভারী গলায় বলল। শরীর ভীষণ দুর্বল লাগছে, বসে থাকতে কষ্ট হচ্ছে। মোম ঠোঁট কামড়ে ব্যস্ত কণ্ঠে বলে উঠল। এতক্ষণ তো দিব্যেই বসেছিলেন, এখন হুট করে শরীর দুর্বল লাগছে? একটু আগেই তো বলছিলেন আপনি একাই সব পারবেন, কলেজেও যেতে চাচ্ছিলেন, তাহলে এখন কি হলো? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে শান্ত গলায় বলল। দুর্বল তো ছিলাম না, কিন্তু তুমি কাছে আসায় আবার দুর্বল হয়ে গিয়েছি। সেই জন্য তোমার সাপোর্ট নিচ্ছি। গা তো মোছা শেষ, এখন সরে বসুন, আমি একটু রান্নাঘরে যাব, দেখি মায়ের কোনো হেল্প লাগবে কিনা। সরা যাবে না, আর তোমাকেও কোথাও যেতে হবে না। রান্নাঘরের কাজ আমার মা একাই সামলে নিতে পারবে। তুমি শুধু আমার দিকে নজর দাও। মোম বোকার মতো আগুনকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে বলল।
নজর দেওয়া শেষ, এবার ছাড়ুন। খেপে উঠল আগুন। মোমের মসৃণ কোমরে মৃদু চাপ দিয়ে আরেকটু নিজের সাথে লাগিয়ে নিল। চাপা স্বরে ধমকে বলল, তুমি এতটাও ছোট নও মোম। তুমি সব কিছুই জানো, সব কিছুই বুঝতে পারো। শুধু লজ্জা আর কিছুটা ভয়ে আমার থেকে দূরে থাকো। মোম এখন আগুনের কোলের উপর বসা। মোমের একটা হাত আগুনের ঘাড়ের উপর, আরেকটা হাত কাঁধে। ফ্যানের বাতাসে মোমের মাথার কিছু ছোট চুল কপালে লুটিপুটি খাচ্ছে। আগুন হাত বাড়িয়ে কপালে পড়ে থাকা অগোছালো চুলগুলো আলতো করে কানের পিঠে গুজে দেয়। মোম মাথা নিচু করে নিল। আগুন শীতল গলায় বলল, তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? আমার বাসায় না থাকলে তুমি আমার শার্ট বের করে গায়ে জড়িয়ে রাখো ঘন্টার পর ঘন্টা। ড্রেসিং টেবিল থেকে আমার পারফিউম নিয়ে পুরো রুম স্প্রে করো। তাই তো বলি, আমার পারফিউম 1 সপ্তাহের বেশি টিকে না কেন? যেখানে 1 বোতল পারফিউম আমার 1 মাস চলে যায়, সেখানে তুমি আসার পর মাত্র 1 সপ্তাহ চলে। মোম চকিতে তাকালো। এদিক ওদিক নজর ফেরায় মোমের গলা শুকিয়ে আসছে। শুষ্ক ঢোক গিলে কাপা গলায় বলল, আপনি কিভাবে জানলেন? আগুনের থেকে ফিরতি জবাব এলো না। নিজের মতো করে শান্ত কণ্ঠে বলতে লাগলো, আমার সামান্য জ্বরে কেঁদে কেটে চোখ মুখের বেহাল দশা বানিয়ে ফেলেছ। সারা রাত 2 চোখের পাতা এক করনি। রাস্তাঘাটে কত শত দুর্ঘটনা ঘটে, সেজন্য আমি কলেজে চলে গেলে সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তা করো। বারবার ঘড়ির কাঁটার দিকে চেয়ে আমার অপেক্ষায় সময় গুনো। কলেজ থেকে ফিরতে দেরি হলে ছটফট করো। একদিন তো কেঁদে ফেলেছিলে, মনে আছে? তোমার কি মনে হয় এসব কিছুর কারণ আমি বুঝি না? মোম মাথা নিচু করে নিল। হাতে পায়ে নামলো চিরচেনা সেই কম্পন। আগুন এক হাত দিয়ে আলতো করে মোমের চোয়াল চেপে ধরল। শীতল গলায় বলল, উত্তর দাও। মোম কিছু বলল না, চুপ করে রইল। আগুন পুনরায় একই ভঙ্গিতে বলে উঠল, আমি চাইলে আমাদের বিয়ের প্রথম রাতেই তোমার উপর স্বামীর অধিকার খাটাতে পারতাম, জাহির করতে পারতাম নিজের পুরুষত্ব। তুমি চাইলেও আমাকে বাধা দিতে পারতে না। কেন খাটাইনি জানো? মোম পূর্ণ দৃষ্টিতে তাকায় আগুনের দিকে। আগুন মোমের নরম তুলতুলে গালে এক হাত রেখে মুচকিয়ে হেসে বলল, তোমার জন্য, তোমার কথা ভেবে। একে তো তুমি খুব ছোট, বাচ্চা একটা মেয়ে, তার উপর আমাদের পূর্ব পরিচিতি ছাড়া হুট করেই বিয়েটা হয়ে গিয়েছে। তুমি আমি দুজনকে ভালো করে চিনতাম না, জানতাম না। এমন একটা পরিস্থিতিতে আমি যদি তোমার সাথে ঘনিষ্ঠ হতাম, তুমি আমাকে সবচেয়ে নিকৃষ্ট একজন মানুষ বলে মনে করতে। কারণ তুমি তখন এসব কিছুর জন্য তৈরি থাকতে না, অথবা ছিলে না। তোমার চোখে থাকতো আমার জন্য তীব্র ঘৃণা। শারীরিকভাবে পেতে ভয়ানক যন্ত্রণা, আর মানসিকভাবে পুরোই ভেঙে পড়তে তুমি। আমি কখনো চাইনি তোমার মতো নিষ্পাপ একটি ফুল অকালে ঝরে যাক। সেজন্য আমি তোমাকে সময় দিয়েছি, প্রয়োজনে ভবিষ্যতেও দিব। 29 বছর জীবনে কখনো কোনো নারীর শরীরের প্রতি লোভ জন্মায়নি। আশা করি ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। আমি মনে করি পৃথিবীর সকল পুরুষের উচিত তাদের স্ত্রীর শরীর ছোঁয়ার আগে মন ছোঁয়া। আমি তোমার শরীর না, মন ছুঁতে চেয়েছি মোম। মোম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আগুনের সকল কথা মনোযোগ সহকারে শুনল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ফট করে প্রশ্ন করল, আপনি আমায় ভালোবাসেন মাস্টারমশাই? আগুন ভ্রুকুচকে গমগমে গলায় বলল, হঠাৎ এই প্রশ্ন? মোম অধৈর্য সহিত জিজ্ঞেস করে, বলুন না। যদি বলি না? সহসা মোমের মুখটা অন্ধকারে ছেয়ে গেল। আগুনের না শব্দটিতে চঞ্চল কিশোরীর বুকের ভিতর মুছলে উঠল। ছলছল চোখে চেয়ে কাপা গলায় বলল, আপনি সত্যিই আমায় ভালোবাসেন না? তাহলে এত যত্ন কেন করেন, এত খেয়াল কেন রাখেন? আমার ভালোবাসা না থাকলে এমন কেউ করে বুঝি? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ভারিক্কি গলায় বলল, যদি বলি শুধু সম্পর্কের বেড়াজালে আবদ্ধ আছি বলে দায়বদ্ধতা থেকে এসব করি তো? মোম ঠোঁট উল্টে বলল, আমি বিশ্বাস করি না। কেন? কারণ আপনার এই সকল কাজের মধ্যে আমি ভালোবাসা খুঁজে পাই, তাই। ভালোবাসা কাকে বলে জানো? হুম, কাকে বলে? বলবো না। কেন? আমার ইচ্ছা। আমাকে ভালোবাসো? মোম সরল গলায় জবাব দিল, হ্যাঁ। কতটুকু? ভালোবাসার কোনো পরিমাপ হয় না মাস্টারমশাই। ভালোবাসা শুধু অনুভব করার বিষয়, আর আমি আপনার ভালোবাসা অনুভব করতে পারি। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, আজ থেকে তোমার টিভি দেখা নিষেধ। মোম অবাক হয়ে জানতে চাইল,
কেন? কার্টুনের পাশাপাশি এখন মুভিও দেখো, সেখান থেকে এসব বড় বড় কথা শিখেছো, রাইট? মোম ঠোঁট উল্টে বলল। মোটেই না, আমি এগুলো আরো আগে থেকেই জানি। কিভাবে? মোম মাথা চুলকে মিনমিন করে বলল। আসলে বান্ধবীদের কাছ থেকে জেনেছি। আগুন ঠোঁট দুটো গোল করে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। মোম সন্দেহী কণ্ঠে বলল। বললেন না তো, আপনি কিভাবে জানেন আমি শার্ট পারফিউম দিয়ে ওইসব করতাম? আগুন মোমের মতো একই ভঙ্গিতে বলে উঠল। বলবো না। মোম ভ্রু কুঁচকে বলল। কেন? আমার ইচ্ছে। এমন কেন করছেন বলুন না। আগুন মোমের নাক টেনে বলল। সিক্রেট, সো বলা যাবে না। অমনি মোম গাল ফুলালো। আগুন থেকে সরে আসতে চাইল, কিন্তু পারল না। আগুন তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আগুনের ঠোঁটে মিটিমিটি হাসি। মোম ছোটার জন্য ছটফট করছে। আগুন তবুও ছাড়ল না, মৃদু ধমকে বলল। চিংড়ি মাছের মতো এত লাফাচ্ছ কেন? শান্ত হয়ে কিছুক্ষণ বুকে থাকো তো। দেখেছো বউয়ের সান্নিধ্য পেয়ে কত দ্রুত সুস্থ হয়ে গিয়েছি। তাহলে একবার ভাবো, তুমি সারাক্ষণ আমার কাছাকাছি থাকলে কোনো অসুস্থতায় আমাকে ছুঁতে পারবে না, আর তোমাকেও সখিনার মার মতো কান্না করতে। মোম চোখ পাকিয়ে বলল। সরি, এই সকিনা কে? আগুন ফিচেল হেসে বলল। বলবো? লজ্জা পাবে না তো? বলুন। আগুন মোমের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল। আমার মোমের কান গরম হয়ে গেল। লজ্জারাঙা মুখটায় ছড়িয়ে রক্তিম আভা। আগুনের উষ্ণ নিঃশ্বাস মোমের ঘাড়ে আঁচড়ে পড়ছে। কথা বলার দরুন আগুনের উত্তপ্ত উষ্ণ ঠোঁট মোমের কানের লতি স্পর্শ করছে। মোম মৃদু কেঁপে ওঠে। পেলব একটা হাত খামছে ধরেছে আগুনের কাঁধ। খালি গায়ে থাকায় আগুন কিঞ্চিত ব্যথা পেল। মোমের চোখ দুটো বন্ধ। আগুন ভ্রু কুঁচকে নিজের কাঁধের দিকে তাকায়। হাতটা নামিয়ে চোখের সামনে ধরল। অমনি ললাটে পড়ল প্রগাঢ় ভাঁজ। চোয়াল শক্ত করে দাঁতের দাঁত চেপে ধমকে বলল। আজকের মধ্যে যেন হাতের নখগুলো চামড়া সমান দেখি। এই নখ আমার ভবিষ্যতের বাধা। মোম পিটপিট করে চোখ খুলে বলল। এই নখগুলো আপনাকে কি করেছে? এখন বেশি কিছু করেনি, তবে পরবর্তীতে করবে। কি করবে? আগুনের মেজাজ খারাপ হলো। মোমকে নিজের থেকে সরিয়ে দিল। মোম হতভম্ব হয়ে গেল। ফুঁসে উঠে নিজে থেকেই একদম আগুনের কাছে ঘেঁষে বসল। আগুনের এক বাহু আঁকড়ে ধরে কটমট করে বলল। কি করেছি আমি? এমন কেন করছেন? কিছু করনি, দূরে থাকো, নয়তো আমি কিছু করে ফেলবো। সূর্যের প্রখর উত্তাপ ঠাঁই পেয়েছে ধরণীর বুকে। আকাশে ভেসে বেড়াচ্ছে শুভ্ররঙা সাদা মেঘ, যা দেখতে চমৎকার লাগছে। দূর আকাশে নজরে আসে বেশ কিছু গাংচিল। তারা আপন মনে নিচ্ছন্দে ডানা মেলে উড়ছে। আগুনের কাছেও মোমের শুভ্ররঙা নিষ্পাপ মুখশ্রী দেখতে বেশ লাগছে। এই বাচ্চা বউকে দেখলে আগুনের মন মস্তিষ্ক কন্ট্রোলে থাকে না। ইচ্ছে করে বলিষ্ঠ বুকের নিচে ছোট্ট নরম তুলতুলে শরীরটা পিষে ফেলতে, ভালোবাসার জাতাকলে মুড়িয়ে রাখতে। মোমের মুখটা আগুনের মুখের কাছাকাছি। দুজনের উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে একে অপরের মুখে। মোম কিঞ্চিত রাগী চেহারা নিয়ে আগুনের দিকে চেয়ে, কিন্তু আগুনের বেহায়া চোখ দুটির নজর মোমের গোলাপি রাঙা পাতলা কোমল ওষ্ঠে। মোম তেজি স্বরে বলে উঠল। কেন? কি সমস্যা? আমি আপনার কাছে ঘেঁষে বসলে কি আপনার গায়ে ফোসকা পড়ে যাবে? সরবো না আমি আপনার থেকে। আমার যেভাবে ইচ্ছা হবে সেভাবে বসে থাকবো। দরকার হলে সারা জীবন এইভাবেই বসে থাকবো। তাতে কি আপনার? আগুন তর্জনী দ্বারা মোমের ঠোঁট স্পর্শ করে চুপ করতে বলে। শুকনো ঢোক গেলে নেশাক্ত গলায় বলল। এখনো সময় আছে মোম, চলে যাও। তখন না রান্নাঘরে যেতে যাচ্ছিলে, সেখানেই যাও। তবু এখন আমার সামনে থেকো না, চলে যাও। মোম ভাবলেশীন গলায় বলল। যাব না। ঠিক আছে, তাহলে এখন আমাকে সামলাও। মোম কিছু বুঝে ওঠার আগেই আগুন তার গরম উষ্ণ ঠোরজোড়া মোমের শুষ্ক নরম ঠোরজোড়ায় ডুবিয়ে দিল। আকস্মিক ঘটনায় মোম হক চুকিয়ে যায়। চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। উন্মত্ততায় সারা শরীর ঝংকার দিয়ে উঠল। মোম সরে আসতে চাইল, অমনি বাধা পড়ল আগুনের বলিষ্ঠ হাতের বেড়া জালে। মোম দু হাতে খামচে ধরল আগুনের উন্মুক্ত পিঠ। নেত্রযুগল খিচে বন্ধ করে নিল। আগুনের একটি হাত মোমের মসৃণ কোমরের, অপর হাত ঘাড়ে। বেসামাল আগুন মোমের অস্ত্রে নিজের আধিপত্য বিস্তার করতে ব্যস্ত। মোমের নিঃশ্বাস আটকে আসার উপক্রম।
আগুনের লাগামহীন উষ্ণ চুম্বনে টালমাটাল অবস্থা তার। চুম্বকের মতো টেনে ধরে রেখেছে তার ঠোঁটছোড়া। আগুনের কোনো হুঁশ নেই। দিন দুনিয়া ভুলে বসে আছে সে। ভুলে গিয়েছে তার মতো তাগড়া যুবকের বড়শালী প্রথম চুম্বন আজও তার পিচ্ছি বউ সহ্য করতে পারবে কিনা। তার তো এখন এই পিচ্ছি বউয়ের কোমল ঠোঁটের নেশা জেগেছে। সময় যত বাড়ছে আগুনের চুম্বন ক্রিয়াও ততই গাঢ়ত্বে পরিণত হচ্ছে। মোম নিঃশ্বাস নিতে না পেরে ছটফট করতে শুরু করলো। আগুনের উন্মুক্ত পিঠে খামছে ধরা পেলব হাত দুটিও দৃঢ় হলো। মোমের ছটফটানি আর উন্মুক্ত পিঠের উপর খামছে ধরা হাতের চাপ প্রগাঢ় হতেই আগুনের হুঁশ ফিরল। তুরন্ত মোমের ঠোরজোড়া মুক্তি দিল। আগুন লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। ছাড়া পেতেই মোম আগুনের বুকে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পেলব এক হাত বাড়িয়ে আগুনের বুকে আলতো চাপড় মারল। আগুন ঠোঁট কামড়ে হাসে। মোম ক্ষীণ স্বরে বলে উঠল, অসভ্য লোক, কথা বলবো না আমি আপনার সাথে। দেখি আমার দিকে তাকাও। আগুন মোমের মাথাটা ধরে উঁচু করতে চাইল, কিন্তু পারল না। মোম মাথাটা আরও নিগ্রভাবে আগুনের বুকের ভেতর ঢুকিয়ে রাখল। লজ্জা লাগছে তার। এখন আগুনের চোখে চোখ রাখা মোমের পক্ষে সম্ভব না। লজ্জার ছোট্ট শরীরটা কেমন নেতিয়ে পড়েছে। আগুন মিটিমিটি হেসে দু হাতে মোমকে বুকে আগলে নিল। মিশিয়ে নিল বক্ষ পিঞ্জরে বউয়ের ক্ষুদ্র শরীর। মোমের কানের পিঠে আলতো চুমু খেয়ে ফিস ফিস করে বলল, তোমার লজ্জা রাঙা মুখটা দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু তুমি সেটা হতে দিচ্ছ না। বুকের মধ্যে ঘাপটি মেরে মুখ লুকিয়ে বসে আছো। এটা কি ঠিক বলো? এখন না হোক একটু। মোমের লজ্জায় হাঁসফাঁস লাগছে, কিছু বলছে না। আগুন পুনরায় বলল, যখন তোমার কষ্ট হবে, খুব বেশি লজ্জা লাগবে, তখন আশ্রয় হিসেবে আমার বুকটা বেছে নিও। এই বুকটা তোমার জন্য পার্মানেন্ট, সাথে আমিটাও। নির্দ্বিধায় এই বুকে তোমার সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লজ্জা, খুশি জমা রাখতে পারো। তুমি সবচেয়ে চমৎকার, সুন্দর, সংবেদনশীল এবং আশ্চর্য এক নারী। সেই নারী, যেই নারী এর আগে বদমেজাজি আগুন শিকদারকে ঘায়েল করেছে, ভালোবাসা নামক বিষের বান মেরেছে। তুমি আমার সব। বুঝতে পারছো কি আমার বুকের ধকধক? মোম কোনো প্রতিক্রিয়া দেখালো না। আগের মতোই নিশ্চুপ থাকলো। ঠোঁট চেপে ঘন পাপড়িযুক্ত নয়নজোড়া খিচে বন্ধ করে আগুনের উন্মুক্ত বুকের সঙ্গে মিশে রইল। দুপুরে খাওয়ার সময় আইমান আসলো আগুনের ফ্ল্যাটে। ঘুম থেকে উঠে সেলিনার থেকে ভাইয়ের অসুস্থতার খবর শুনে আসতে চেয়েছিল, তবে ইম্পর্টেন্ট ক্লাস থাকায় আসতে পারেনি। তাছাড়া ময়ূরীকে ফোন করে আগুনের বডি কন্ডিশনের কথা জিজ্ঞেস করলে সে বলেছে এখন আগুনের গায়ে জ্বর নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভার্সিটিতে চলে যায় সে। আগুনের পিছে যতই লাগুক, সত্যি এটাই যে আইমান তার বড় ভাইকে ভীষণ ভালোবাসে এবং সম্মান করে। ভার্সিটি শেষে আর বাড়ি যায়নি, সেখান থেকে সোজা আগুনের ফ্ল্যাটে চলে এসেছে। গোসল করে আজকে মোম শাড়ি পরেছে। মূলত মিনা তাকে বলেছেন শাড়ি পরতে, যেহেতু এতদিন পর শাশুড়ির এখানে এসেছেন। শাড়ি পরতে বায়না করলেন, না পরলে ব্যাপারটাও খারাপ দেখায়। তাছাড়া মোমের এখন শাড়ি পরতে কোনো অসুবিধে হয় না, নিজে নিজেই পরতে পারি। সেজন্য 3 পিস না পরে শাড়ি পরল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাঁটু সমান লম্বা সিল্কি চুলগুলো তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিচ্ছে। শাড়ির ফাঁক গলিয়ে মোমের ফর্সা পেট দেখা যাচ্ছে, যা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আগুনের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। কয়েক কদম এগিয়ে এসে পেছন থেকে মোমকে জড়িয়ে ধরল। মুখ ডুবিয়ে দিল মোমের ভেজা খোলা ঘন কালো লম্বা চুলে। নিঃশ্বাসের সাথে টেনে নিল মোমের চুলে থাকা সুঘ্রাণ। আগুনের হুট করে জড়িয়ে ধরায় মোমের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। কেঁপে উঠিয়ে মোমের ছোট্ট সত্তা। আগুনের বলিষ্ঠ দুটি হাত মোমের পেটের উপর রাখা। মোম আগুনের হাতের উপর নিজের এক হাত রেখে সম্মুখের আয়নায় আগুনের মুখশ্রী দেখে মৃদু চেঁচিয়ে বলে উঠল, কি করছেন কি? আপনি কি লজ্জা বলতে কিছু নেই? দরজা খোলা, কেউ আসবে, ছাড়ুন। আগুন মোমের ঘাড়ে থুতনি রেখে আয়নায় মোমের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, কেউ আসবে না, তুমি অযথা টেনশন করছো। এই ছোট্ট মাথায় এত টেনশন নেওয়া ঠিক না। বলেছে আপনাকে? এখনই ময়ূরী আপু অথবা মা এসে বলবেন খেতে যেতে। আগুন পুনরায় কিছু বলতে উদ্যত হতেই পেছন থেকে কারো ভরাট স্বর ভেসে আসে, রোমান্স করবে ভালো কথা, কিন্তু দরজাটা বন্ধ করে রোমান্স করতে কি সমস্যা? তোমাদের বোঝা উচিত বাড়িতে আমার মতো নিষ্পাপ একটা বাচ্চা আছে। এইভাবে নিষ্পাপ একটা বাচ্চাকে কষ্ট দিতে তোমাদের বিবেকে বাঁধলো না?
এমন স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম। এখন এই নিষ্পাপ বাচ্চারা যে তার হবু বউকে খুব মিস করছে। আগুন তুরন্ত মোমকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় দরজার দিকে। আয়মান দরজার সাথে ঠেস দিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আগুন গম্ভীর কণ্ঠে বলল, কি চাই? আয়মান ঠোঁট উল্টে বলল, তোমাদের থেকে কিছুই চাই না, আর যেটা চাই সেটা বললে এখন তুমি দিবে না, তাই না বলাই ভালো। মা তোমাদের খেতে রাখছে, খাওয়ার ইচ্ছে হলে আসো, ইচ্ছে না হলে রোমান্স কন্টিনিউ করো। অবশ্য রোমান্স করলে আর খেতে পায় না। যাই হোক, আগুন চোখ রাঙিয়ে তাকায়। আয়মান পাত্তা দিল না, বাজাতে বাজাতে রুম ত্যাগ করলো। আয়মান যেতেই মোম আগুনের নিকট তেড়ে আসে, ঝাঁঝালো গলায় কাঁদো কাঁদো মুখ করে বলল, বলেছিলাম না কেউ চলে আসবে, আমার কথা তো শুনলেন না, এখন হলো তো। আগুন ভ্রু কুঁচকে চওড়া গলায় বলল। কি হলো? মোমের মুখ হা হয়ে যায়, অবাক হয়ে জানতে চাইল, কি হলো মানে? আয়মান ভাইয়া তখন আমাদের একসাথে দেখে ফেলেছিল। আমি জানি তিনি মিথ্যে বলেছেন যে কিছু দেখেননি। এখন ওনার সামনে কি করে যাব আমি? মোমের কথায় আগুনের কোনো ভ্রুক্ষেপ নেই, ভাবলেশীন গলায় বলল, সো হোয়াট, দেখলে দেখেছে, তাতে কি, বক বক না করে খেতে চলো। বলেই আগুন ডাইনিং রুমের দিকে প্রস্থান করল। এদিকে মোমের ভীষণ কান্না পাচ্ছে। ছি, আয়মান ভাইয়া কি ভাবছেন? নিশ্চয়ই মোমকে নির্লজ্জ ভাবছে, কিন্তু মোমের তো লজ্জা আছে। লজ্জা তো নেই এই কুমড়ো মার্কা লোকটার। মোম এখন কি করবে, কিভাবে যাবে সবার সামনে? আয়মান ভাইয়া কাউকে বলে দেবে না তো? কাউকে না বললেও তার সামনে মোম যাবে কিভাবে? লজ্জা লাগছে তার। ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে মোমও চলল আগুনের পিছু পিছু। লাঞ্চ করে রাশেদ আয়মান কিছুক্ষণ রেস্ট নিয়ে তারা বাড়ি চলে গেল। আগুনের ফ্ল্যাটে থেকে গেল মিনা, ময়ূরী। তার আদরের বড় ছেলে অসুস্থ, আর মিনা চলে যাবেন, এমনটা কি হয়? ছেলে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি বাড়ি ফিরবেন না। মিনা থেকে গেলেও ময়ূরী চলে যেতে চেয়েছিল। আগুন ময়ূরীকে যেতে নিষেধ করেছে। কালকে একটা বিশেষ দিন, আগুন একা হাতে সব কিছু সামলাতে পারবে না। সেজন্য ময়ূরীকে বলেছে সে যেন থেকে যায়। ময়ূরী ভাইয়ের কথা মেনে নিয়েছে। তাছাড়া আগামী 2 দিন তার কলেজ বন্ধ, তবে প্রাইভেট আছে, এতেও কোনো সমস্যা নেই। প্রাইভেটের পড়াটা না হয় ক্লাসমেটের থেকে জেনে নেবে। অগত্যা ময়ূরী নিজের ক্লাসমেটকে ফোন করে বলে রেখেছে স্যার যা পড়া দেবেন ওকে যেন হোয়াটসঅ্যাপে ও সেটা দিয়ে দেয়। খাবার খেয়ে আগুন মোমকে নিয়ে রুমে চলে আসে। মোম কিছু কাপড় ভাঁজ করে ওয়ার্ড্রোবে রাখছে। আগুন বারান্দায় দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। কথা বলা শেষ করে রুমে এসে দেখলো মোম বাচ্চাদের মতো গাল ফুলিয়ে গালে হাত দিয়ে বসে আছে। ভ্রু কুঁচকে মমের সম্মুখে এসে দাঁড়ায়। গমগমি গলায় আগুন বলল, তোমার মুখটা কি সবসময় বাংলার পেঁচা হয়েই থাকে? আশ্চর্য, এখন আবার কি হলো? গত রাত্রে তো ঠিক মতো ঘুমাতে পারোনি, এখন একটু ঘুমাতে পারো না? মোম ঠোঁট উল্টে বলল, আমি আপনার সাথে এই রুমে থাকবো না, চলে যাব আমি। আগুন হাতে থাকা মোবাইলটা ড্রেসিং টেবিলের উপর রেখে বিছানায় এসে নিজের জায়গায় শটান হয়ে শুয়ে পড়ল। শরীরটা কেমন হালকা গরম গরম লাগছে, আবার জ্বর চলে আসবে না কি কে জানে। মাথার দুপাশের ধমনীর শিরাগুলো কেমন লাফাচ্ছে। ভাবলেশীন কণ্ঠে বলে উঠল, খেপে উঠল যেখানে খুশি যেতে পারো, শুধু বাসার বাইরে যাওয়া যাবে না। মম। বসা হতে উঠে আগুনের কাছে এসে বসল। চঞ্চল ভঙ্গিতে আচমকা তীব্র সাহস নিয়ে বলল, আমি চলে যেতে চাচ্ছি, আর আপনি আমায় আটকাবেন না? ভদ্রতা দেখিয়েও তো একবার বলতে পারতেন, না মোম তুমি কোথাও যেতে পারবে না, এই রুমেই থাকো, আমায় একা ফেলে যেও না। নাকি আমাকে এখন আপনার ভালো লাগে না? একটু আগে ফোনে কার সঙ্গে কথা বলছিলেন শুনি? আগুন হতভম্ব হয়ে গেল। যতটুকু মনে পড়েছে জ্বর তো আগুনের এসেছে। জ্বর আসলে মানুষ জ্বরের ঘুরে কত আবল তাবল কথা বলে। তাহলে এসব আজগুবি কথা মোম কেন বলছে? এসব তো আগুনের বলা উচিত। আগুন চোখ ছোট ছোট করে তাকিয়ে রাশবাড়ি গলায় বলে, দেখি, আর একটু কাছে আসো তো। মোম আসলো। আগুন মোমের কপালে হাত দিয়ে চেক করলো, অতপর গম্ভীর কণ্ঠে বলল, খাবার খাওয়ার আগে রাশেদ যখন টিভিতে নিউজ দেখছিলেন তখন মোমো সেখানে উপস্থিত ছিল। নিউজে দেখাচ্ছিল বউকে রেখে স্বামী পরক্রিয়া করে, বউকে ভালোবাসে না, অথচ অন্য মেয়েদের প্রতি স্বামীর তীব্র আকর্ষণ। ব্যাস, তারপর থেকে মোমের মনের মধ্যে হাঁসফাঁস লাগতে শুরু করলো। চঞ্চল কিশোরীর বুকের ভেতর অজানা ভয় বাসা বাঁধল। মোম গাল ফুলিয়ে বলল, আমি যখন চলে যেতে চাচ্ছিলাম আপনি আমাকে থেকে যেতে কেন বলেননি? যেতে নিষেধ কেন করলেন না? আগুন ঠোঁট কামড়ে হাসে।
গলা খাকারি দিয়ে শান্ত কণ্ঠে বলল, তুমি কি চাও? মোম সরল গলায় জবাব দিল। চাই তো। আগুনের হাসি চওড়া হলো। মোমকে হ্যাঁচকা টান দিয়ে বুকে জড়িয়ে বিছানায় শুইয়ে দিল। মোম ভয়ে চোখ খিচে বন্ধ করে নিল। মৃদু রাগী গলায় বলল, এমন কেউ করে, ভয় পেয়ে গিয়েছিলাম। আগুন অধরের হাসি বজায় রেখে শীতল গলায় বলল, আমি আছি তো, তাহলে ভয় কিসের? মোম এসব কথা কানে নিল না। মনের মধ্যে থাকা প্রশ্নগুলো ছটফট কণ্ঠে বলে উঠল, মাস্টারমশাই, আপনি আমাকে ভালোবাসেন বা না বাসেন সমস্যা নেই, শুধু সারা জীবন আমার পাশে ভরসাযোগ্য একজন মানুষ হয়ে থাকলেই চলবে আমার। এখন যেমন আছেন সারা জীবন এমন থাকলেই হবে, এতেই আমি খুশি। আমি যদি কখনো কোনো ভুল করি, অন্যায় করে ফেলি, আপনাকে কষ্ট দিয়ে ফেলি, আপনি আমাকে বকুনি দিয়েন, দরকার হলে শাস্তি হিসেবে মারতেও পারেন, তবু আমি ছাড়া অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হবেন না। তাহলে কিন্তু মোম অনেক কষ্ট পাবে, মোমের মন ভেঙে যাবে, সহ্য করতে পারবে না হয়তো, তখন হয়তো মোম মরেই যাবে। বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল মোম। আগুন অবাক হয়ে গেল। এই মুহূর্তে মোমের থেকে এসব কথা সে আশা করেনি। মোমকে বুক থেকে সরিয়ে মাথাটা বালিশে রাখল। কিঞ্চিত ঝুঁকে মোমের ওপর আধশোয়া হলো। বলিষ্ঠ হাতে চোখের জল মুছে দিয়ে নরম গলায় বলল, কি হয়েছে মোম? আমার নামে কেউ কিছু বলেছে? তুমি কিছু শুনেছো? মোম মাথা নেড়ে না করল। তাহলে হঠাৎ এসব কথা কেন বলছো? মোম নাক টেনে টলমল চোখে চেয়ে মায়াভরা কণ্ঠে বলল, টিভিতে দেখেছি স্বামীরা নাকি পরকিয়া করে, বউকে রেখে অন্য মেয়েদের সাথে চলে যায়। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল, শান্ত কণ্ঠে বলল, সেই জন্য কাঁদছো? তোমার কি আমাকে তাদের মতোই মনে হয়? সব মানুষ এক হয় না মোম, সেভাবে সব স্বামীও এক হয় না। তুমি না একদিন বলেছিলে তোমার কোন বান্ধবীকে নাকি তার স্বামী অনেক মারে? আমাদের বিয়ের পর তোমার গায়ে কখনো হাত তুলেছি আমি? মারা তো অনেক দূরে থাক, আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দেইনি। তোমার উপর রাগ হলে আমি দূরে সরে থাকতাম, যাতে আমার রাগ তোমাকে দেখতে না হয়। তবুও এত সন্দেহ? মোমের চোখ দুটো আবার ভিজে উঠেছে। সেই নোনা পানি গড়িয়ে পড়ল মোমের মসৃণ গাল বেয়ে। কাঁদো কাঁদো গলায় মোম জবাব দিল, সন্দেহ করিনি, শুধু বলেছি মাস্টারমশাই সবসময় তার মোমের হয়েই থাকবে। আগুন মুচকি হেসে মোমের গালে গড়িয়ে পড়া চোখের পানি মুছে দিল। ঝুঁকে কপালে আলতো করে চুমুক খেল। কপালে কপাল ঠেকিয়ে শীতল গলায় বলল, জি, আমার কাঁদুনে বউ। আগুন শুধু তার মোমের। একটা কথা জেনে রেখো, মোম ছাড়া এই আগুনের বুকে আর কেউ থাকবে না, কথা দিলাম। যত দূরেই যাই না কেন, তুমি থাকবে কাছে। তুমি ছাড়া এই জীবনে কে থাকবে আর পাশে? আগুন কলেজ থেকে 3 দিনের ছুটি নিয়েছে। একদিন তো অনুমতি ব্যতীত ছুটি কাটিয়েছে জ্বরের জন্য। মিনার কথায় আরও 2 দিন বাড়িয়ে ছুটি নিয়েছে। যদিও আগুন এখন মোটামুটি সুস্থ, শুধু রাতে অল্প জ্বর ছিল। এতেই মিনা অস্থির হয়ে ছেলেকে 2 দিন বাড়িতে 3 দিনের ছুটির জন্য অ্যাপ্লিকেশন করালেন। আজকে একটি বিশেষ দিন, সে কথা স্মরণ হতেই আগুন ও মায়ের কথায় রাজি হয়ে গিয়েছে। এদিকে মোম তো একজন আছেই। আগুন বলেছে সে ঠিক আছে, তার কোনো অসুবিধে হচ্ছে না, কিন্তু মোম মানতে নারাজ। তার এক কথা, অল্প জ্বরই বা থাকবে কেন? সেজন্য ডাক্তার যে টেস্টগুলো দিয়েছেন সেগুলো এখন করাতে হবে। আর মিনাও মোমের কথাই সায় জানিয়েছেন। অগত্যা আগুন বাধ্য হয়ে মোমকে সাথে নিয়ে পরিচিত এক হসপিটালে টেস্টগুলো করানোর জন্য চলে গেল। সেখানে আগুনের চেনা জানা ভালো একজন ডক্টর আছে। মোম বোরকা পরেছে, চোখ ছাড়া তার আপাতমস্তক বোরকার আড়ালে ঢাকা। আগুন নিজের গাড়িতে করেই এসেছে। মোমকে সিটে বসিয়ে সুন্দর করে সিট বেল্ট লাগিয়ে দিল। নিজে বসে পড়ল ড্রাইভিং সিটে। মোম এটা সেটা বলছে আর আগুন চুপ করে শুনছে। আগুন ড্রাইভিং করার পাশাপাশি মুখের আড়ে ঢাকা মোমের ক্ষুদ্র আদল তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। কল্পনা করছে কিভাবে তার পিচ্ছি বউ চিকন পাতলা অধৈর্যরা নেড়ে নেড়ে তোতা পাখির মতো বলি আওড়াচ্ছে। হসপিটালে পৌঁছে গেটের বাইরে গাড়ি পার্ক করে মোমের হাত ধরে ভেতরে প্রবেশ করলো আগুন। মোম মাথা এদিক ওদিক ঘুরিয়ে চক্ষু জোড়া দিয়ে অবলোকন করছে হসপিটালের পরিবেশ। হসপিটালে তেমন ভিড় নেই, স্বল্প মানুষের সমাগম। মানুষগুলোকে পেছনে ফিরে তারা সম্মুখের দিকে এগিয়ে গেল। একতলার বাম দিকের কর্নারের কক্ষের সামনে এসে থামলো আগুন। ভেতরে কাঙ্ক্ষিত মানুষটি ছাড়াও অন্য 2 জন লোক দেখা যাচ্ছে। আগুন দরজায় নক করল না। দরজার বাইরে কিছুটা সাইড ঘেঁষে মোমকে সাথে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল।
কিছুক্ষণ পর লোক দুজন চলে গেলে আগুন দরজায় নক করলো। ভরাট স্বরে বলে উঠল, কারো গলার আওয়াজ শুনে কক্ষের মধ্যে সুন্দর ডিজাইনের কারুকাজ করা চেয়ারে বসে থাকা ডক্টর আশানুর মাথা উঠিয়ে নজর রাখল দরজায়। চেনা পরিচিত মুখাবয়ব দেখে চোখ দুটো চকচক করে উঠল। বসা হতে উঠে খুশিতে গদগদ হয়ে বলে, আগুন, কতদিন পর দেখা হলো আমাদের, কেমন আছিস? আগুন কোনো প্রতিক্রিয়া দেখালো না। দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে তার পেছনে মোম। আগুনের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আশানুর কাছে এগিয়ে এসে গমগমে গলায় বলল, শালা, আমার চেম্বারে আসতে হলে তোকে আবার পারমিশন নিতে হবে নাকি? ঝড়ের গতিতে ঢুকে যাবি, কোনো সমস্যা নেই। আগুন গম্ভীর কণ্ঠে বলল। সামনে থেকে না শুলে ভেতরে আসবো কিভাবে? আশানুর সরে দাঁড়ায়। আগুন মোমকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। মোমকে দেখে আশানুর ভ্রু কুঁচকে ফেললো, তো বলল না। ভদ্রতার সুযোগ চেয়ারে বসতে বলে নিজেও গিয়ে তার জন্য বরাদ্দকৃত জায়গায় বসে পড়ল। আগুন মোমকে চেয়ার টেনে বসিয়ে পাশের চেয়ারটায় নিচে বসলো। আশানুর মুচকি হেসে বলল, কি খাবি বল, চা নাকি কফি, সাথে অন্য কিছু? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে হাতে থাকা একটা ফাইল আশানুরের দিকে এগিয়ে দিল। রাজবাড়ি কণ্ঠে বলল, কিছু খাবো না, জ্বর এসেছিল 2 দিন আগে। ফ্যামিলি ডক্টর বলেছেন এই টেস্টগুলো করিয়ে নিতে। যদিও আমার মনে হয় টেস্ট করানোর কোনো প্রয়োজন নেই, তবুও তুই একবার চেক করে জানা। সে না হয় দেখছি, তাই বলে কিছু খাবি না, খালি মুখেই চলে যাবি? তুইও কলেজ নিয়ে ব্যস্ত থাকিস, আমিও হাসপাতাল নিয়ে। বন্ধুরা মিলে যে কিছু সময় আড্ডা দিব, সেই সময়টুকু নেই। 1 কাপ কফি অন্তত খেয়ে যা। আগুন বিরক্ত দৃষ্টিতে তাকায় আশানুরের দিকে। একজনকে ফোন করে 1 কাপ কফি, 1 গ্লাস জুস আর বিস্কিট দিয়ে যেতে বলল। মমির দিকে চেয়ে হাসি মুখে বলল, এটা কে, তোর বোন নাকি? বাহ, আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। আগে তো এতটা ফর্সা ছিল না, গায়ের রং শ্যামা বর্ণের ছিল, আর এখন দুধে আলতা গায়ের রং। বলে হতাশার নিঃশ্বাস ত্যাগ করল। পুনরায় বলল, বাল, মেয়েদের সুন্দর হওয়ার জন্য কত রকমের প্রোডাক্ট ব্যবহার হয়েছে রে। এইসব মেখেই তো মেয়েরা ময়দা সুন্দরী হয়। তুই আবার ভাবিস না তোর বোনকে মিন করে বলছি কিছু, আমি বাকি মেয়েদেরও উদ্দেশ্যে বললাম আর কি। তা ময়ূরী, কেমন আছো তুমি? পড়াশোনা ঠিকঠাক চলছে তো? পড়া নিয়ে কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে ফোন করে জানাতে পারো। আমি যেহেতু একজন ডক্টর, আশা করি তোমার হেল্প হবে। আগুন এতক্ষণ চোয়াল শক্ত করে আশানুরের কথাগুলো শুনল। আশানুর থামতেই টেবিলের উপর বলিষ্ঠ হাতে কিছুটা জোরে থাপ্পড় দিয়ে তাদের দাঁত চেপে ধমকে বলল, আর একটাও যদি আজাইরে কথা বলিস তাহলে গরম কফি তোর মুখে ঢেলে দিব। আশানুর হক চুকিয়ে যায়। মোমো কিঞ্চিত ভয় পেল। আশানুর ব্যগ্র কণ্ঠে বলল, রেগে যাচ্ছিস কেন? ও হো, তোর বোনকে ফোন করতে বলায় রাগ করছিস? আরে তো রাগ করার কি আছে, তোর বোন মানে তো আমারও বোন। আগুন গলা ছেড়ে চিৎকার করে উঠল, শারাপ! আর একবার ওকে আমার বোন বললে তোর শ্বাসনালী চেপে ধরবো। আশানু শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, ভাই প্লিজ তুই শান্ত হ, এটা হাসপাতাল, এখানে আমার একটা রেপুটেশন আছে, এবার চিৎকার করে আমার ইমেজ খারাপ করিস না। আগুন দমে গেল। মোমকে এক পলক দেখে শান্ত কণ্ঠে বলল, তোকে যেটা বললাম সেই কাজটা কর। আশানুর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো, তোর বোন না হলে ওকে? আগুন ভাবলেশীন গলায় বলল, তোর ভাবি। আশানুরের চোখ দুটো বড় বড় হয়ে গেল। অবিশ্বাসের সুরে বলল, হোয়াট? আমার তো কোনো ভাই নেই, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তাহলে ভাবি আসবে কোথা থেকে? আগুনের মেজাজ খারাপ হলো। চিবিয়ে চিবিয়ে বলল, এই, তুই ডিএমসিতে চান্স পেয়েছিলি কিভাবে? আর ডাক্তারি পাশ করেছিস কিভাবে? নাকি ঘুষ দিয়ে চান্স পেয়েছিলি? ফুঁসে উঠে আশানুর ভাব নিয়ে গমগমে গলায় বলল, দিনরাত একান্ত পরিশ্রম করে তবেই ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিলাম, বুঝেছিস? তাহলে গাধার মতো কথা বলিস কেন? তোর ভাইয়ের বউ কিংবা অন্য কারোর বউকে নিয়ে আমি হসপিটালে আসবো, এই তোর বুদ্ধি? ছাগল জানি কোথাকার। আশানুর চুপসে গেল। পর মুহূর্তে মোমের দিকে বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে বলে ওঠে, তার মানে এটা তোর বোন নয়, বউ? তুই বিয়ে করে ফেলেছিস? তবু একবার আমাকে জানালি না, গোপন রাখলি, কেন রাখলি? তপ্ত নিঃশ্বাস ছাড়ল আগুন। কণ্ঠ খাদে এনে বলল, বলার সুযোগ পাইনি তাই বলিনি।
ভেবেছিলাম বড় করে বউ ভাতের আয়োজন করে সবাইকে বলবো। এর ফাঁকে তোকে একবার জানাতে চেয়েছিলাম, ব্যস্ততায় আর হয়ে ওঠেনি, সেজন্য জানাতে পারিনি। আশানুর ঠোঁট উল্টে অভিমানী গলায় বলল, সে যাই হোক, এসব তোর বাহানা। সত্যিকারের বন্ধু মনে করলে সময় করে ঠিকই বলতি। আগুন বিরক্ত কণ্ঠে বলল, টেস্টগুলো কি করবি নাকি চলে যাব? ওদের কথার মাঝেই একজন লোক এসে কফি জুস দিয়ে গেল। আগুন কফি খেলেও মোম কিছু খায়নি। জুসটা বিশেষ করে মোমের জন্য অর্ডার করা ছিল আশানুর। আশানুর আর আগুন পুরনো বন্ধু, স্কুল লাইফ থেকে পরিচয়, খুব ভালো বন্ধুত্ব ওদের দুজনের মধ্যে। আগুন তেমন কিছু শেয়ার না করলেও আশানুর তার জীবনের বেশিরভাগ অনেক কথাই আগুনের সাথে শেয়ার করে। এই যে আশানুর বিয়ে করেছে, তার বউ আফিফা গরিব ঘরের মেয়ে বলে তার মা আফিফাকে ছেলের সাথে বিয়ে দিতে রাজি ছিলেন না। তখন বিষয়টা আগুনকে বললে সে আশানুরের মাকে রাজি করায়। আশানুর আফিফাকে খুব পছন্দ করত, আফিফাও তাকে পছন্দ করত, তবে মুখ ফুটে কখনো বলেনি, কারণ সে গরিব ঘরের মেয়ে। আশানুর যেই স্কুলে পড়াশোনা করেছে সেই একই স্কুলে আফিফাও পড়াশোনা করত। তবে আশানুর যখন ক্লাস 9ম শ্রেণীতে পড়ে তখন আফিফা এসে তাদের সাথে একই ডিপার্টমেন্টে এসে ভর্তি হয়। প্রথম দেখাতেই আফিফার শ্যামলারে মুখশ্রীর মায়ায় পড়ে গিয়েছিল। আফিফাকে প্রপোজ করলে সে প্রথমে মানতে চায়নি, পরে ঠিকই রাজি হয়েছিল। তাদের সেই ভালোবাসা পূর্ণতা পেয়েছে আজ 1 বছর হলো। পড়াশোনা শেষ করে চাকরি পাওয়ার বছর খানিকের মধ্যেই বিয়ে করে নেয়। আর 80% ক্রেডিট আগুনের। আগুন ধমকে পুনরায় বলল, উত্তর দিচ্ছিস না কেন? টেস্টগুলো করবি? জ্বর যেহেতু এখন নেই, আর তোকেও অনেক ফিট লাগছে, তাই আমার মনে হয় টেস্টগুলো না করালেও চলবে। আগুন মোমের দিকে তাকায়। মোম ইশারায় বুঝালো টেস্ট করাতে হবে। আগুন দীর্ঘশ্বাস ছাড়লো, ফিচেল হেসে বলল, ভাই, আমার বউ টেস্ট না করিয়ে আমাকে যেতে দেবে না। তুই আর দেরি করিস না, জলদি টেস্টগুলো করিয়ে দে। এভাবে বারবার বউ বলায় মোমের লজ্জা লাগছে। মোম মাথা নিচু করে বসে রইল। আশানুর ঠোঁট টিপে হাসে, চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, চল আমার সাথে অন্য রুমে। মোমো উঠে দাঁড়ালো, আগুনের সঙ্গে যেতে চাইলো। আশানুর বাধা প্রয়োগ করলো, মুস্কি হেসে বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি তুমি আগুনের বউ। কিছু মনে করো না কেমন? আজকে তো বেশি কথা বলতে পারলাম না। আমাদের বাসায় আগুনকে নিয়ে একদিন যেও, সেদিন তোমার সাথে অনেক গল্প করব। আর শোনো, তোমাকে সাথে আসতে হবে না, তুমি এখানে বসো, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসবো। মোম জবাব না দিয়ে আগুনের দিকে তাকায়। আগুন বলল, তুমি থাকো, আমরা যাচ্ছি। মোম মেনে নিল। আগুন চলে যায় আশানুরের সাথে। যেতে যেতে আশানুর চরমনে কণ্ঠে জানতে চাইল, তোর বউয়ের মুখটা দেখতে পারলাম না, সময় করে একদিন আমাদের বাসায় আসিস, মা বাবা অনেক খুশি তোর নামের সাথে মিল আছে বল। শুনলে আফিফা আগুন মমকে কিছু দেখার বলল না, জন্য চুপচাপ হাঁটতে বায়না থাকলো। করা শুরু আশানুর করে দেবে। নিজেই বলল, তাই বলছিলাম তোর বউয়ের মুখটা দেখতে পারলাম না, নিয়ে সময় করে একদিন আমাদের বাসায় একবার ঘুরে যা, মা বাবা অনেক খুশি হবেন। তুই বিয়ে করেছিস শুনলে আফিফা মমকে দেখার জন্য বায়না করা শুরু করে দেবে। তাই বলছিলাম কি, মমকে সাথে নিয়ে আমাদের বাসায় এসে একবার ঘুরে যাস। আগুন গম্ভীর কণ্ঠে জবাব দিল, যাব। শুনলাম তোর বউয়ের নাকি কিছুদিন আগে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন সে ঠিক আছে? আফিফা একদম ঠিক আছে, তাছাড়া ও গুরুতর আহত হয়নি। রিক্সা থেকে নামতে গিয়ে হাঁটুর কিঞ্চিত ব্যথা পেয়েছিল, হাঁটুর চামড়া কিছুটা ছিলে গিয়েছে, এখন ঠিক আছে। সময়টা দুপুরের কাছাকাছি, তবুও যেদি সূর্য যেন মাথার উপরে আড়াআড়িভাবে বসে আছে। খড়খড়ে রোদে বাতাসের ছিটে ফোটা নেই বললেই চলে। প্রচণ্ড গরমে মোম ঘেমে উঠেছে, তার উপর গায়ে বোরকা জড়ানো। আগুনও ঘেমে গিয়েছে, অথচ কাঠখোট্টা রোদের মধ্যে দু নরনারী স্থির হয়ে দাঁড়িয়ে। ইচ্ছে করে এই রোদ্দুজ্জ্বল রাস্তায় দাঁড়ায়নি, দাঁড়াতে বাধ্য হয়েছে, কারণ তাদের সম্মুখে নাইমা দাঁড়িয়ে আছে। আগুনের টেস্টগুলো করিয়ে আশানুরের সাথে আরও কিছুক্ষণ কথা বলে তারা বেরিয়ে এসেছে। আশানুর বলেছে আজকে টেস্টের রিপোর্টগুলো দিতে পারবে না, সে একটু ব্যস্ত আছে, জানিয়েছে 2 দিন পর দেবে। রিপোর্টে কি এসেছে জানার জন্য মোমের মন ছটফট করলেও আগুনের তেমন কোনো ভাবান্তর হলো না। আগুনের কাছে মনে হয়েছে অযথা টেস্টগুলো করিয়েছে। আগুন আশাবাদী রিপোর্টগুলো পজিটিভই আসবে। আশানুর থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে এসে যখন গাড়িতে উঠতে যাবে তখনই কোথা থেকে নাইমা ওদের সামনে চলে আসে।
নাইমাকে দেখে আগুন বুকে দু হাত গুজে শটান হয়ে দাঁড়ায়, ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আগুনের পাশে মোম দাঁড়ানো। আগুন ভাবছে একটা মেয়ে ঠিক কোন লেভেলের বেহায়া হলে সেদিন এত কিছু বলার পর, সুন্দরভাবে সবকিছু বোঝানোর পরও আবার তার নিকট বারবার ফিরে আসে। সে তাকে 2 পয়সার মূল্যও দেয় না। নাইমা আজকে হসপিটালে যায়নি। ও ঠিক করেছে আগুনের সাথে আরেকবার কথা বলবে, আগুনকে বুঝিয়ে বলবে যেন আগুনের বউকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করে। সেজন্য সকাল থেকে আগুনের বাসার বাইরে অপেক্ষা করছিল। যখন আগুন মোম বেরিয়েছে, নাইমা ওদের পিছু পিছু আশানুরের হসপিটাল পর্যন্ত এসে পড়েছে। বোরকা পরিহিত রমণীকে দেখে নাইমা বুঝতে পেরেছে এটাই হয়তো আগুনের বোন, কারণ আগুনের বোন এত ফর্সা না। আর আগুন অন্য কোনো মেয়েকে সাথে নিয়ে কোথাও বের হওয়ার মতো মানুষ সে নয়। নাইমা হসপিটালের ভিতরে প্রবেশ করেনি। হসপিটালের মেন গেটের বাইরে দাঁড়িয়ে আগুনের ফিরে আসার জন্য প্রতীক্ষা করছিল। ওরা আসতেই একদম আগুনের সামনে এসে দাঁড়ায়। নাইমার চোখ দুটো কিঞ্চিত লাল হয়ে আছে, হয়তো কান্না করেছে। ফর্সা বলে কান্নার জন্য আর সূর্যের প্রখর উত্তাপে মুখশ্রীতে হালকা রক্তিম আভা ফুটে উঠেছে। নাইমা মোমের দিকে কঠিন দৃষ্টিতে তাকায়। মোমকে দেখে বুকের ভেতর ক্ষতটা তাজা হয়ে উঠেছে। তীব্র ক্ষোভ মাথা নাড়া দিয়ে চলেছে সমান তালে। নাইমার মুখ জ্বলছে, ভালোবাসা হারানোর আগুন দাউ দাউ করে জ্বলছে। ইচ্ছে করছে এই অসভ্য মেয়েটাকে এক্ষুনি নিজের হাতে খুন করতে। এই মেয়েটার জন্যই আজও আগুনকে পায়নি। অসভ্য মেয়েটা না থাকলে আগুন কাকে বিয়ে করত? অবশ্যই নাইমাকে করত। এই মেয়েটার জন্যই আগুন ওকে প্রত্যাখ্যান করেছে, অপমান করেছে। এখন নাইমা যা বলবে তাতে যদি আগুন রাজি হয় তাহলে তো ভালো, না হয় এই মেয়েটাকে নাইমা ছাড়বে না, কিছুতেই না। মোমের থেকে দৃষ্টি সরিয়ে নাইমা আগুনের দিকে তাকায়। শুষ্ক ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, আমার তোকে কিছু বলার আছে। আগুন ভাবলেশীন গলায় জবাব দিল, আমার তোর কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছে নেই। ফুঁসে উঠে নাইমা ঝাঁঝালো গলায় বলল, ইচ্ছে নেই মানে কি? হ্যাঁ, ইচ্ছে না থাকলেও তোকে শুনতে হবে। আগুন ভ্রুকুচকে চেয়ে বেশ দাম্ভিকভাবে চওড়া গলায় বলে, কার সামনে দাঁড়িয়ে কাকে কি বলছিস কোনো হুঁশ আছে? আমি আগুন শিকদার, নিজেরটা ছাড়া অন্য কারো মর্জিতে চলি না। এটা তো তুই খুব ভালো করেই জানিস, তবুও জেদ খাটাতে চলে এসেছিস। নাইমার চোখ দুটো টলমল করছে। টুপ করে এক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল গালে। তুরন্ত হাত দিয়ে গাল মুছে নিল। রাশবাড়ি গলায় বলল, জেদ খাটাতে আসেনি, শুধু কয়েকটা কথা বলতে আসছি। যেখানে তোর একটা কথাই শুনতে আমি ইচ্ছুক নই, সেখানে কয়েকটা কথা বলতে চাস? কথাগুলো বলেই আমি চলে যাব। আগুন ফুঁস করে নিঃশ্বাস ছেড়ে কপট রাগ দেখিয়ে বলল, বল, তাড়াতাড়ি বলিস, আমাকে দ্রুত বাসায় ফিরতে হবে। নাইমা বার কয়েক ঢোক গিলে শীতল গলায় বলল, আচ্ছা আগুন, সত্যি করে বলতো, আমি কি দেখতে খুব খারাপ? পাশে দাঁড়ানো মেয়েটা নিশ্চয়ই তোর বউ। আমার দিকে ভালো করে তাকিয়ে বলতো, ওর থেকে কি আমি কম সুন্দরী, নাকি আমার মধ্যে কোনো কিছুর কমতি আছে? তোর বউয়ের মধ্যে যা আছে আমার মধ্যেও তো তাই আছে। তাহলে কেন আমাকে রেখে এই মেয়েটাকে বিয়ে করলি? কি নেই আমার মধ্যে বল, কি নেই আমার মধ্যে যা এই মেয়েটার মধ্যে আছে?